খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। আইনের ছাত্রী ধর্ষণকাণ্ডে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর। আগামী ২রা জুলাই কসবা অভিযানের ডাক দিল বিজেপি। জগন্নাথ রথযাত্রায় ভিড়ের চাপে মৃত্যুর ঘটনায় ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী। 2 পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হল। প্যান কার্ড থেকে টিকিট বুকিং, জুলাই মাসে কার্যকর হচ্ছে নতুন নিয়ম। এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সৃজন ভট্টাচার্য। নন্দীগ্রামের সমবায় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হল বিজেপি। কুমিল্লায় সংখ্যালঘু মহিলাকে ধর্ষণ, ভাইরাল করা হল নির্যাতিতার ভিডিও। জনগণনা নিয়ে তৎপর কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নতুন নির্দেশ দিল। পুরীর রথযাত্রায় পদপিষ্টের ঘটনায় ক্ষমাপ্রার্থী মুখ্যমন্ত্রী, গাফিলতি নিয়ে সরব বিরোধীরা। মাঝাকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে ফের বিপত্তি, কলকাতায় ফেরানো হল টোকিও থেকে দিল্লিগামী বিমান। কুণালকে কুরুচিকর ভাষায় আক্রমণ মীনাক্ষীর, হেসে উড়িয়ে দিলেন তৃণমূল নেতা। উত্তরপ্রদেশের গ্রামে রাত 8টার পরে লকেট, অগ্নিমিত্রাকে চ্যালেঞ্জ দেবাংশুর। আসছি বিস্তারিত খবরে। সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথে নামছে বিজেপি। আগামী 2রা জুলাই কসবা অভিযানের ডাক দিয়েছে রাজ্য বিজেপির যুব মোর্চা। এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার বিজেপির পক্ষ থেকে কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচির আয়োজন করা হয়। গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত মশাল মিছিলে অংশ নিলেন বিজেপি নেতা কর্মীরা। কর্মসূচি শেষে শুভেন্দু অধিকারী বলেন, আর বাড়িতে বসে থাকলে হবে না। পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালি, আরজিকর এবং কসবার ঘটনায় কন্যা সুরক্ষা যাত্রা চলবে। ওই ঘটনার প্রতিবাদে শাসক দল তৃণমূল এবং কলকাতা পুলিশকে একযোগে আক্রমণ করলেন বিরোধী দলনেতা। তিনি বলেন, এরা কারা? ভাইপো গ্যাং। মমতা হঠাও, কন্যা বাঁচাও। কলকাতা পুলিশ ধর্ষকদের রক্ষাকর্তা। ছাত্রীর মা বাবাকে কোথায় লুকিয়ে রেখেছেন কলকাতার পুলিশ কমিশনার? মনোজ বর্মা কোথায় লুকিয়ে দিলেন ছাত্রীকে? ওই কর্মসূচি থেকে বিজেপি জানালো, নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে তারা আন্দোলন চালিয়ে যাবে। রবিবার আরজিকর প্রসঙ্গ তুলে নবান্ন অভিযানেরও ডাক দিলেন বিরোধী দলনেতা। তার কথায়, আরজিকরের নির্যাতিতার বাবা মাকে বলবো নয়, অগস্ট নবান্ন অভিযানের ডাক দিন। সব নাগরিককে বলবো, বেরিয়ে আসুন। রাজনীতি সরিয়ে রেখে আমিও যোগ দেব। রবিবার ওই ঘটনার প্রতিবাদে কসবা থানার সামনে বিক্ষোভ দেখালো নারী ঐক্যমঞ্চ। সেখান থেকে আরজিকরের মতো আমরা বিচার চাই স্লোগান উঠল। তারা থানায় একটি স্মারকলিপি জমা দিল। তাদের বক্তব্য, অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানির 20টি অভিযোগ রয়েছে, সেগুলি নতুন করে তদন্ত শুরু হোক। কসবা কাণ্ডের খিদিরপুরে প্রতিবাদ মিছিল করল কংগ্রেস। রথযাত্রা 2025-এ মর্মান্তিক দুর্ঘটনা। জগন্নাথ দর্শনে ভিড়ের চাপে মৃত্যু হল 3 জন ভক্তের। এই ঘটনায় দুঃখ প্রকাশ ও ক্ষমা চাইলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। নিহতদের পরিবারকে 25 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করেছেন তিনি। নিরাপত্তা ব্যর্থতার দায়ে সরকার 2 পুলিশ অফিসারকে সাসপেন্ড এবং পুরীর জেলাশাসক ও পুলিশ সুপারকে বদলি করেছে। রবিবার ভোরে গুন্ডিচা মন্দিরে রথের কাছে হুড়োহুড়ি শুরু হয়। কলিঙ্গ টিভির তথ্য অনুযায়ী ভিড়ের চাপে বাসন্তী সাহু, প্রেমাকান্ত মোহান্তি ও প্রভাতী দাস নামের 3 ভক্তের মৃত্যু হয়। আহত হলেন 50 জনেরও বেশি। প্রাথমিকভাবে পদপিষ্ট হয়ে মৃত্যুর অভিযোগ উঠলেও ওড়িশা সরকারের দাবি ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। ঘটনার পরে মুখ্যমন্ত্রী এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে পোস্ট করে বলেন, মহাপ্রভুর দর্শনের জন্য ভক্তদের প্রবল উত্তেজনা ও ঠেলাঠেলির কারণে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার জন্য আমি ব্যক্তিগতভাবে এবং আমার সরকারের পক্ষ থেকে সমস্ত জগন্নাথ ভক্তদের কাছে ক্ষমা চাইছি। নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি একে ক্ষমার অযোগ্য অপরাধ বলে উল্লেখ করেন। ঘটনার পরে মুখ্যমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন মন্ত্রীদের সঙ্গে। সিদ্ধান্ত হল, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উন্নয়ন কমিশনের চেয়ারম্যানকে। ভিড় নিয়ন্ত্রণে গাফিলতির প্রমাণ পাওয়ায় ডিসিপি বিষ্ণুপতি ও কমান্ড্যান্ট অজয় পাধিকে সাসপেন্ড করা হল। বদলি করা হল জেলাশাসক সিদ্ধার্থ শঙ্কর, সোয়াইন এবং পুলিশ সুপার বিনীত আগরওয়ালকে। নতুন দায়িত্ব পেলেন যথাক্রমে চঞ্চল রানা ও পিনাক মিশ্র। ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন জানান, নিশ্চয় কোথাও গাফিলতি ছিল। মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে, তিনি দুঃখ প্রকাশও করেছেন।
পাশাপাশি আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। পিটিআই সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ গুন্ডিচা মন্দিরে পৌঁছাল। প্রচুর ভক্ত তখন এলাকায় উপস্থিত ছিলেন। সেই সময় আচার অনুষ্ঠানের উপকরণ নিয়ে দুটি ট্রাক প্রবেশ করায় বিশৃঙ্খলা তৈরি হল। এখান থেকেই পরিস্থিতির অবনতি ঘটল। ভিড়ের ধাক্কায় মৃত্যু হল 3 জনের। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সৃজন ভট্টাচার্য। কেরলে অনুষ্ঠিত অষ্টাদশ সর্বভারতীয় সম্মেলন থেকে এই সৃজনের নাম ঘোষণা করা হল। অব্যাহতি নিলেন আগের সম্পাদক ময়ূক বিশ্বাস ও সভাপতি ভিপি শানু। পাশাপাশি এসএফআই এর সর্বভারতীয় প্রেসিডেন্ট হলেন এম সাজির। রবিবার এসএফআই সংগঠনে রদবদল হল, সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন ময়ূখরঞ্জন বিশ্বাস। বয়সসীমার কারণে তাকে এবার এই পদ থেকে সরে দাঁড়াতে হল। নিয়ম অনুযায়ী 35 বছর হয়ে গেলে আর এসএফআই এর সঙ্গে থাকা যায় না। সৃজনের বয়স 32, ফলে এখন 3 বছর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন। অপরদিকে এম সাজি কেরলের ছাত্র সংগঠনের সদস্য ছিলেন। কোঝিকোড়ে সংগঠনের সম্মেলনের শেষ দিনে এই ঘোষণা করা হল। তাদের সকলকে অভিনন্দন জানিয়েছে দলীয় নেতৃত্ব। সৃজন রাজনৈতিক কেরিয়ার গ্রাফে বরাবরই দক্ষতার পরিচয় দিয়েছেন। বাংলায় ছাত্রনেতা থাকার সময় সিপিএমের হয়ে নির্বাচনী রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সৃজন। প্রথমবার 2021 সালের বিধানসভা নির্বাচনে হুগলির সিঙ্গুরে প্রার্থী হয়েছিলেন তিনি। এরপর 2024 সালের লোকসভা নির্বাচনেও যাদবপুর আসন থেকে প্রার্থী হলেন সৃজন। দেশ জুড়ে হিন্দুত্ববাদী আগ্রাসনের প্রেক্ষাপটে সৃজন ভট্টাচার্য এবং আদর্শ এম সাজির নেতৃত্বে এসএফআইয়ের ওপর বড় দায়িত্ব তাঁদের কাঁধে চাপল। সম্মেলনের সমাপ্তি উপলক্ষে সোমবার 30 জুন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একটি জনসভায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বড়সড় জয় বিজেপির। আগামী বিধানসভা নির্বাচনের আগেই বিপুল ভোটে এই জয় হাসিল করল বিরোধী দল। শাসক দল তৃণমূলকে পেছনে ফেলে সব আসনেই জয় পেল বিজেপি। উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে রবিবার নন্দীগ্রামের কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট হল। মোট ভোটার ছিল 8 জন। আসন সংখ্যা ছিল 12টি। বিকেলে নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই 12টি আসনের মধ্যে সব আসনেই জয়লাভ করল বিজেপি সমর্থিত প্রার্থীরা। পাশাপাশি ময়নায় সমবায় নির্বাচনে সবকটি আসনেই বিপুল ভোটে জয়ী হল তৃণমূল। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার ময়নার হারদুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ছিল। সেখানে মোট আসন সংখ্যা ছিল 56। নির্বাচনে তৃণমূলের প্রার্থীরা সবকটি আসনেই জয়ী হলেন। এবার তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়কে নিশানা করে। দেবাংশুর চ্যালেঞ্জ, উত্তরপ্রদেশের কোনো গ্রামে রক্ষী ছাড়া রাতের অন্ধকারে 1 কিলোমিটার হেঁটে দেখান। সেই সঙ্গে রাতেও বাংলার মেয়েরা রাস্তায় কতটা নিরাপদ সেটা ফলাও করে জানিয়েছেন দেবাংশু। তবে দেবাংশুর এই চ্যালেঞ্জকে অবশ্য বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। দেবাংশু বলেন, আমি চ্যালেঞ্জ করছি, বাংলার নারীর নিরাপত্তা নিয়ে বিজেপি বড় বড় কথা বলছে। উত্তরপ্রদেশের কোনো একটি গ্রামে রূপা দেবী, লকেট দেবী, অগ্নিমিত্রা দেবী সিকিউরিটি ছাড়া যান, রাত 8টার পরে একা একা 1 কিলোমিটার হেঁটে দেখান। যদি সুস্থ হয়ে বাড়ি ফেরেন তাহলে বলবো আপনার কথার দাম আছে। উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, বিহারে রাতে বাড়ির বাইরে বের হতে পারেন না, কিন্তু এই বাংলায় মহিলারা রাত 2টো বাজার পরেও বাড়ি ফিরতে পারেন, দাবি দেবাংশুর। কার্যত দেবাংশু একেবারে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপি নেত্রীদের লক্ষ্য করে। তার স্পষ্ট কথা, রাত 8টার পরে উত্তরপ্রদেশের কোনো গ্রামে বিজেপির নেত্রীকে একা একা 1 কিলোমিটার যেতে হবে। একদিকে বাংলার নারীর নিরাপত্তা কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপির নেতা নেত্রীরা। রাস্তায় চলছে প্রতিবাদ আন্দোলন। সারা রাত লালবাজারে কাটিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কসবা কাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। আর সেই সময় বিজেপির 3 নেত্রীকে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দেবাংশু। তবে শেষ পর্যন্ত বিজেপির নেত্রীরা এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন কিনা সেটা জানা যায়নি। তবে দেবাংশুর মন্তব্যকে কার্যত গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তীব্র কটাক্ষ করেছেন ও বিঁধেছেন দেবাংশুকে। এদিকে কসবার আইন কলেজে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে অস্বস্তি ক্রমশ বাড়ছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ইতিমধ্যেই এ নিয়ে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছেন তৃণমূল নেতৃত্ব।
কালীগঞ্জে বোমাবাজিতে নাবালিকার মৃত্যুতে সিপিএমের প্রতিবাদ সভা নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক। সেই সভা থেকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে অশ্রাব্য ভাষায় গালাগালির ভিডিও রীতিমতো ভাইরাল। তৃণমূল নেতার নাম উল্লেখ করে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সেই মন্তব্য অবশ্য ফুৎকারে উড়িয়ে দিয়েছেন দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি হাসতে হাসতেই বললেন, মীনাক্ষী আমার চেয়ে অনেক ছোট, ওর কথার জবাব রাজনৈতিকভাবে দেওয়ার প্রবৃত্তি নেই। আর তাছাড়া যা বলেছে তা তো আমার মনে হচ্ছে খুবই আমোদের কথা। মীনাক্ষীর আক্রমণের জবাব সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন দলের আইটি সেলের প্রধান তথা তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। তার পাল্টা হুঁশিয়ারি, আমরাও এই ভাষায় কথা বলা শুরু করলে। গত 23শে জুন কালীগঞ্জে উপনির্বাচনের ফল প্রকাশের দিন মোলান্দি গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এক নাবালিকার। ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার কথা মেনে 24 ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। শনিবার সেখানে প্রতিবাদ সভা ছিল সিপিএমের। সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় নিশানা করেন তৃণমূলকে। শাসক দলের মুখপাত্রের নাম উল্লেখ করে তিনি রীতিমতো কুরুচিকর ভাষায় আক্রমণ করেন। কুণাল ঘোষের জন্ম পরিচয় নিয়ে কথা বলেন মীনাক্ষী। এর জবাবে রবিবার সাংবাদিক সম্মেলন করে কুণাল ঘোষ বলেন, আমার এক শুভানুধ্যায়ী জানালেন যে মীনাক্ষী আমাকে খুবই কুরুচিকর আক্রমণ করেছে। মীনাক্ষী অনেক ছোট আমার চেয়ে, ও এতই উত্তেজিত যে ভাষাও সংবরণ করতে পারেনি। ওর কথার জবাব দেওয়ার ইচ্ছা রুচি আমার নেই। কেনই বা শেওড়াগাছের শাকচুন্নির কথার জবাব দেব? বরং আমি বলবো, যা বলেছে খুবই আমোদের কথা। মীনাক্ষীর আক্রমণের জবাবে তিনি নিজের বাবা মায়ের পরিচয়ও এদিন তুলে ধরেছেন প্রকাশ্যে। এও বলেন, একটা দলের আমি মুখপাত্র, দলের হয়ে কথা বলি। সেসব কথা তারা সিপিএম নিতেই পারছে না, তাই আমাকে এত আক্রমণ। এটা তো দলের মুখপাত্র, রাজনৈতিক নেতা হিসেবে আমার সাফল্য। সোশ্যাল মিডিয়ায় মীনাক্ষীকে পাল্টা একহাত নিয়েছেন তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। ফেসবুকে রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি লিখেছেন, একই ভাষা ব্যবহার করে পাল্টা প্রত্যুত্তর দেওয়া শুরু করব আমরা। সমস্যা যেন পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার। কেবিনে ক্রমাগত উচ্চ তাপমাত্রা তৈরি হওয়ার কারণে রবিবার টোকিও থেকে দিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার বিমানকে কলকাতায় ঘুরিয়ে দেওয়া হলো। টোকিওর হানেদা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল AI-357 বিমানটি। মাঝ আকাশে যাত্রী ও ক্রু মেম্বাররা ক্রমাগত উচ্চ তাপমাত্রা অনুভব করতে শুরু করেন। এরপরেই সতর্কতামূলকভাবে বিমানটিকে কলকাতার দিকে ঘুরিয়ে দেওয়া হলো। বর্তমানে সেখানেই বিমানটির যান্ত্রিক পরীক্ষা করা হচ্ছে। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে বিমানটি কলকাতায় নিরাপদে অবতরণ করেছে, যেখানে বর্তমানে এটির প্রযুক্তিগত পরীক্ষা চলছে। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, 29শে জুন হানেদা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI-357 বিমানটি কেবিনে ক্রমাগত উষ্ণ তাপমাত্রা অনুভূত হওয়ার কারণে সতর্কতামূলকভাবে কলকাতার দিকে ঘোরানো হলো। বিমানটি নিরাপদে কলকাতায় অবতরণ করেছে এবং বর্তমানে এটি পরীক্ষা নিরীক্ষার অধীনে রয়েছে। বিমান সংস্থাটি আরও জানিয়েছে, কলকাতার গ্রাউন্ড স্টাফরা যাত্রীদের সহায়তা করছেন। তাছাড়া যাত্রীদের সমস্যায় পড়ার জন্য ক্ষমা চেয়ে নিয়ে তারা জানিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব দিল্লিতে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। জনগণনার ব্যাপারে আরও কয়েক ধাপ এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার। প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রশাসনিক সীমা নির্দিষ্ট করার নির্দেশ দেওয়া হলো। বলা হলো, জেলা এবং উপজেলা থেকে শুরু করে থানা এলাকার গণ্ডি পরিবর্তন করতে চাইলে তা আগামী 31শে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে এই নির্দেশ দিয়েছে কেন্দ্র। 16 বছর পর 2027 সালে দেশজুড়ে জনগণনার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো চিঠিতে ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানিয়েছেন, জনগণনার জন্য সমস্ত গ্রাম এবং শহরগুলিকে গণনা ব্লকে ভাগ করা হয়েছে। গণনার সময় কোনো রকম ত্রুটি এড়ানোর জন্য প্রতিটি ব্লকের দায়িত্বে থাকবেন একজন গণনাকারী। তার সুবিধার জন্যই এলাকা নির্দিষ্ট করা দরকার। তিনি আরও জানান, 2026 সালের 1 এপ্রিলের মধ্যে বাড়ির তালিকা তৈরি করে তত্ত্বাবধায়ক এবং গণনাকারী নির্বাচনের পর তাদের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। এরপর 2027 সালের 1 ফেব্রুয়ারি থেকে জনগণনার কাজ শুরু হবে। কোনো গণনাকারীর কোন ব্লকের দায়িত্বে থাকবেন তা চূড়ান্ত করার পর প্রশাসনিক দায়িত্বের সীমানায় আর কোনো রকম পরিবর্তন করা সম্ভব নয়। সেই কারণে পুরসভা,
থানা, মহকুমা কিংবা জেলাগুলির প্রশাসনিক ক্ষমতার সীমানায় কোনো পরিবর্তনের পরিকল্পনা থাকলে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে তা সম্পূর্ণ করতে হবে। গণনাকারীদের কাজের সুবিধার জন্য প্রতিটি প্রশাসনিক সীমানাকে বিভিন্ন ব্লকে ভাগ করা হবে। গ্রাম কিংবা শহরের বিভিন্ন এলাকা নিয়ে তৈরি হবে এই ব্লক। মূলত 2 দফায় জনগণনার কাজ সম্পন্ন করা হবে। প্রথম দফা হাউস লিস্টিং অপারেশন, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে জনগণনা সংক্রান্ত তথ্যগুলি সংগ্রহের কাজ হবে। দ্বিতীয় দফা পপুলেশন এনিমারেশন, পিই নামে পরিচিত। এই দফায় প্রতিটি বাড়িতে প্রত্যেক ব্যক্তির জনসংখ্যা বিষয়ক তথ্য থেকে শুরু করে আর্থ, সামাজিক, সাংস্কৃতিক এবং অন্য বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। এখানেই জাতভিত্তিক গণনাও করা হবে। এই জনগণনা স্বাধীনতার পর 8ম জনগণনা এবং সব মিলিয়ে 16তম। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী 2026 সালের 1 অক্টোবর থেকে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে জনগণনা শুরু হবে। দেশের বাকি অংশে গণনা শুরু হবে 2027 সালের 1 মার্চ। উল্লেখ্য, এবার সাধারণ জনগণনার পাশাপাশি জাতিভিত্তিক গণনাও করবে দেশের সরকার। স্বাধীনতার পর এই প্রথম জাতিভিত্তিক গণনা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এবার জনগণনায় গণনাকারী এবং সুপারভাইজার মিলিয়ে প্রায় 34 লক্ষ কর্মী কাজ করবেন। এছাড়া আধুনিক মোবাইল, ডিজিটাল গ্যাজেটের মাধ্যমে এই কাজের সঙ্গে যুক্ত হবেন আরও প্রায় 1.3 লক্ষ ব্যক্তি। সংখ্যালঘু মহিলাকে ধর্ষণ ও তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগে 5 জনকে গ্রেফতার করল বাংলাদেশের পুলিশ। রবিবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম সোশ্যাল মিডিয়ায় গ্রেফতারির বিষয়টি জানিয়েছেন। জানা গেছে, কুমিল্লার একটি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। ফজর আলী নামে এক যুবক ওই গ্রামেরই এক গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। জানাজানি হতেই স্থানীয়রা যুবককে মারধর করে। আহত অবস্থায় ফজর পালিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করা হয়। এদিকে গ্রামের কয়েকজন যুবক ওই মহিলার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিল। তাদেরও গ্রেফতার করা হয়েছে। পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, ধর্ষণের ঘটনায় ফজর আলী ফজরকে গ্রেফতার করা হয়েছে। 36 বছর বয়সী ফজর কুমিল্লা জেলার মুরাদনগর থানা এলাকার রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামের বাসিন্দা। 26শে জুন সে ওই গ্রামেরই এক মহিলাকে ধর্ষণ করে। স্থানীয়রা তাকে আটক করে মারধর করতে থাকে। পরে আহত অবস্থায় ফজর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে কয়েকজন ওই নির্যাতিতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল। এই ঘটনায় মুরাদনগর থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ ফজর আলীকে গ্রেফতার করেছে। এছাড়া ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে অন্য 4 জনকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ধৃত 5 জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গত কয়েক মাস ধরে লাগাতার নির্যাতনের শিকার হচ্ছেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা। ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বাড়ছে। আরও নানাভাবে অত্যাচারের শিকার হচ্ছেন হিন্দুসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা। এ নিয়ে ভারতের তরফে একাধিকবার প্রতিবাদও করা হয়েছে। কূটনৈতিক স্তরের পাশাপাশি রাজনৈতিক পর্যায়েও নিজেদের অভিযোগ তুলে ধরেছে দিল্লি। ঢাকার তরফে প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ হয়নি। গত বছর অগস্ট মাসে শেখ হাসিনা দেশ ছাড়ার পর পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে গত 31শে মার্চ ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন আয়োজন করে কয়েকটি সংগঠন। এর কয়েক মাস বাদেই আবারও নারী নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে এলো। এর আগে চলতি মাসেই বাংলাদেশের সিরাজগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটের উপর চড়াও হল কয়েকজন কট্টরপন্থী। এদিকে সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানিয়েছেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করার দায় অন্তর্বর্তী সরকারেরই। সম্প্রতি ঢাকার খিলক্ষেত এলাকায় রেল লাইনের ধারের জমিতে একটি অস্থায়ী দুর্গামন্দির ভেঙে গুড়িয়ে দিল বাংলাদেশ রেল কর্তৃপক্ষ। রাত পোহালেই নতুন মাস। জুলাই 2025 শুরু হতেই লাগু হতে চলেছে একাধিক বড় পরিবর্তন। 1 জুলাই 2025 থেকে সারা দেশে এমন কিছু নিয়ম কার্যকর হতে চলেছে যার সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের পকেটে। এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে রেলওয়ে টিকিট বুকিংয়ের নিয়ম, এলপিজি সিলিন্ডারের দাম, প্যান কার্ড সংক্রান্ত প্রক্রিয়া, ব্যাংকিং চার্জ সহ আরও অনেক কিছু। সাধারণত প্রতি মাসের 1 তারিখে বাড়ির রান্নার ও বাণিজ্যিক গ্যাসের দাম বদল করা হয়। সেই অনুযায়ী 1 জুলাই এলপিজি গ্যাসের দাম পরিবর্তন করা হতে পারে। এর প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে। এখন যদি আপনি নতুন প্যান কার্ড তৈরি করতে চান, তাহলে 1 জুলাই 2025 থেকে আপনার কাছে আধার কার্ড থাকা বাধ্যতামূলক হবে।
আধার ছাড়া নতুন প্যান কার্ড ইস্যু করা হবে না। একই সঙ্গে যাদের প্যান কার্ড এখনও আধারের সঙ্গে লিঙ্ক করা হয়নি তাদের 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে এটি লিঙ্ক করাতে হবে। 1 জুলাই থেকে রেলওয়ে টিকিট বুকিং ও ভাড়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এসি এবং নন এসি উভয় শ্রেণীর টিকিটের দাম সামান্য বাড়ানো হয়েছে। নন এসি ক্লাসে ভাড়ার হার প্রতি কিলোমিটারে 1 পয়সা এবং এসি ক্লাসে প্রতি কিলোমিটারে 2 পয়সা বাড়ানো হয়েছে। এর পাশাপাশি একটি বড় পরিবর্তন হল এখন থেকে ট্রেনে ওয়েটিং টিকিটের সংখ্যায় সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি শ্রেণীতে মোট আসনের 25% বেশি ওয়েটিং টিকিট ইস্যু করা হবে না। অর্থাৎ যদি কোনো কোচে 100টি আসন থাকে তাহলে সর্বোচ্চ 25টি ওয়েটিং টিকিটই দেওয়া হবে। তবে মহিলা এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আইআরসিটিসি থেকে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার লিঙ্ক ও ওটিপি বাধ্যতামূলক। 1 জুলাই থেকে শুধুমাত্র সেই যাত্রীরা তৎকাল টিকিট বুক করতে পারবেন যাদের আইআরসিটিসি অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। এছাড়াও 15 জুলাই থেকে টিকিট বুক করার সময় আধার সংযুক্ত মোবাইল নম্বরে যে ওটিপি আসবে সেটি প্রদান করা বাধ্যতামূলক হবে। ওটিপি না দিলে টিকিট বুকিং সম্পন্ন হবে না। সঙ্গে আরও একটি নিয়ম হল এখন থেকে রেলওয়ে এজেন্টরা তৎকাল বুকিং শুরু হওয়ার প্রথম 30 মিনিট পর্যন্ত কোনো টিকিট বুক করতে পারবেন না।